রাত 12টার ভিতরে যদি ওই গুন্ডাকে অ্যারেস্ট যদি না করে, আমার ভাইজান হুঁশিয়ারি দিয়েছে কালকে বাসন্তী হাইয়ে আমরা সবাই গিয়ে অবরোধ করব। ঠিক তো? ভাইজানের সাথে সাথ দিয়ে আমরা পুরো বাসন্তী হাইয়ে অবরোধ করে বসে থাকবো। গুন্ডা বাইরে ফাঁকা রাখা যাবে না, গুন্ডাদের শাস্তি জেলের ভিতরে। ঠিক তো? বুঝতে পারছেন আমার লড়াইটা কোথায়? এক ঘন্টার মধ্যে এই স্টেজ এখানে তৈরি হয়েছে, এই মাইক সেট, এই লাইট, গুন্ডা হারমাত বাহিনী ওপারে একজন আছে, এপারে তো আমরা সব পরিষ্কার করে ফেলেছি নাকি? এপারে আমরা সব পরিষ্কার করে ফেলেছি, শুধু ওপারে কজনা আছে। আজকে আমাদের ভাইজানের মিছিলে আমাদের ছেলেদের উপরে হামলা করেছিল, ওখানে আমাদের ভাইজান সাথে সাথেই প্রতিবাদ করেছে। ব্যাপারটা হচ্ছে আইন, আদালত, বিচার ব্যবস্থা সবটাই যেন এখন বিরোধীদের জন্যই। শাসকের অ্যাডভান্টেজে অনেক কিছু করে নিচ্ছে। তারপরও আমরা আইন আদালতকে, প্রশাসনকে, সিস্টেমকে আমরা মান্যতা দিই। স্টেজ কোথায় হবে না হবে এ নিয়েও তর্ক বিতর্ক আছে, তবে তর্ক বিতর্কে না জড়িয়ে আমরা গুটি কয়েক কথা এখানে আলোচনা করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, দূরে কাছে আছেন, এটা 1 ঘন্টার একটা নোটিশে প্রোগ্রাম হয়েছে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পুরুষদের সাথে সাথে মায়েরা উপস্থিত হয়েছেন, আজকে প্রমাণ করে দিচ্ছে এই যুব ভাতা আর লক্ষ্মীর ভাতা দিয়ে মাথা ওরা আমাদের কিনে নিতে পারেনি আর পারবেও না। আজকে মায়েদের উপস্থিতি ভাবাচ্ছে আমাকে যে সত্যি মায়েরা একটা সুন্দর সকালের অপেক্ষায়, যে সকাল নারী বৈষম্য থাকবে না, যে সকালে কর্মক্ষেত্রে মহিলাদেরকে যে হেনস্থার শিকার হতে হয় সেটা হবে না, যে সকালে মায়েরা তার শিশুদেরকে স্কুলে পাঠাবে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে, পুঁথিগত শিক্ষার সাথে সাথে সামাজিক শিক্ষা নিয়েও ফিরে আসবে, সেই সকালের অপেক্ষায় মায়েরাও আছে। আর এখানে এসে উপস্থিত হয়ে মায়েরা সেই বার্তাটাই আমাদের দিচ্ছে। সাথে সাথে 1 ঘন্টা নোটিশে যেভাবে বাপেরা, ভাইয়েরা, বন্ধুরা উপস্থিত হয়েছেন, এর থেকে একটা বোঝা যাচ্ছে শুধু ভাঙন নয়, রাজ্যে একটা আভাস দিচ্ছে, একটা সিমটম যার দেখতে পাচ্ছি যে আপকামিং ইলেকশন তথা বিধানসভা নির্বাচন 29 এপ্রিল ভাঙড় থেকে নটোরিয়াস ক্রিমিনাল তথা সমাজ বিরোধীকে ব্যাপকভাবে পরাজয় করিয়ে খামচিহ্নকে ডবল মার্জিন দিয়ে বিধানসভায় পাঠাচ্ছেন। যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যান তো, আপনাদের পিছনে মায়েরা আছে, আপনাদের অসুবিধা হচ্ছে দেখতে আপনাদের জন্য। আমি আপনাদের কাছে জানতে চাইব, আমি এই মাঠে এসেছি বিভিন্ন সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে রেকমেন্ডেশন শুরু করে বিভিন্ন কাগজপত্র আমার কাছ থেকে আপনারা নিয়েছেন। বিভিন্ন কাগজপত্র নিয়েছেন আপনাদের সহ একজন ভাঙড়বাসী আমাকে বলতে পারবে যে আমি এই ধরনের সার্টিফিকেট, রেকমেন্ডেশন বা আপনাদের বিভিন্ন সময় এমএলএ এন্ড থেকে যে কাগজপত্রগুলো প্রয়োজন হয়েছে সেগুলো দিয়েছি, তার পরিবর্তে 1 টাকা আপনাদের কাছ থেকে আমি চেয়েছি? কেউ বলতে পারবেন? শুধু তাই নয়, কাটমানি আমি 1 টাকা আপনাদের কাছ থেকে চেয়েছি, কেউ বলতে পারবেন? এরপরেও বলছি, আপনারা অনেক সময় মাঝেরাইট অফিসে গিয়েছেন আমার এমএলএ কার্যালয়ে, সেই সময় হয়তো আমি ছিলাম না, কাগজপত্রের প্রয়োজন হয়েছে, আমাদের অফিস নেতৃত্ব বা এখানে আমিরুল ভাই, ওহিদুল ভাই, আরও যারা আছে আসমিল্লা ভাইরা,
যারা নেতৃত্বরা আছে, এই বুথের নেতৃত্ব যারা আছেন, বিরোধী দলনেতা থেকে শুরু করে এমনও ঘটনা ঘটেছে যে আপনাদের এমার্জেন্সি একটা সিগনেচারের প্রয়োজন আছে, আধার কার্ড আপডেট বলুন, বা এখন আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, বা আপনার মেয়েটা আপনার ছেলেটা অমুক হোস্টেলে পড়ে অ্যাডমিশন নেবে, সেখানের জন্য রেকমেন্ডেশন, এমন এমার্জেন্সি যে আগামীকাল লাগবেই, আপনারা যেতে পারেননি। আমাদের একবার থেকে শুরু করে আমাদের নেতৃত্বদের হাতে আপনারা দিয়েছেন। আমাদের নেতৃত্বরা মেহনতের টাকা দিয়ে বাইকে তেল ভরে আমি যেখানেই থাকি না কেন, কারণ আমি তো শুধু এখন আর ভাঙড়ের এমএলএ নয়, আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, রাজ্যের এমএলএ বানিয়ে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন মানুষের যাদের সাথে অন্যায় অনাচার হচ্ছে, তার লোকাল বিধায়ক এমপি না গেলেও তারা নওশাদ সিদ্দিকীকে ডাকছে এবং তাদের পাশে দিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে। তাই আমি যেখানেই থাকি না কেন, আপনার তৎক্ষণিক দরকার, এমার্জেন্সি কাগজের প্রয়োজন হয়েছে, আমাদের নেতৃত্বদের বলেছেন, আমাদের নেতৃত্বরা নিজের মেহনতের টাকা দিয়ে আমার কাছে পৌঁছেছিল এবং তাকে সেখান থেকে উপযুক্ত কাগজ নিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছে। এই ধরনের অজস্র নজির আমার কাছে আছে। কিন্তু আমি জানতে চাই, এই কাগজ তুলে দেওয়ার পরিবর্তে আমার নেতৃত্ব কি আপনাদের তেল খরচের জন্য একটা টাকা কোনোদিন চেয়েছে? এটা তাহলে জোরে বলুন, কেউ চেয়েছে? পরিষেবা আমরা প্রদান করেছি। আজকে আমি আপনাদের বলবো, সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে। সময় এসেছে যারা মেহনত করছে তাদের সাথ দিতে হবে। সময় এসেছে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমরা কর্মকাণ্ড দিয়ে বিগত 5 বছর ধরে এতটা প্রমাণ করতে পেরেছি যে একটা বিধায়ক তার নিজের বিধানসভা ভাঙড়, এই ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো যেমন আইনসভার মধ্যে তুলেছে এবং ভাঙড়ের মানুষের বিপদে আপদে বুক চিতিয়ে যেভাবে লড়াই করেছে, তার সাথে সাথে সেই ঝাড়গ্রামের হাতিরহানার সমস্যা থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে তরাই ডুয়ার্সের যেখানে চা শ্রমিকদের সমস্যা সেখানে পৌঁছে যাওয়া, মিনিমাম ওয়েজেস নিয়ে বারবার সোচ্চার হওয়া, সমকাজে সমবেতন তথা প্যারা টিচারদের কথা বলা, সরকারি কর্মচারীদের হকের দিয়ে নিয়ে যেভাবে সোচ্চার আমি হয়েছি, এ থেকে বোঝা যাচ্ছে যে এক বিধায়ক 293টার ওপরে ভারী পড়ে যাচ্ছে। তাই তারা যুক্তি করে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, কারণ বিধায়ক হয়ে অন্য বিধায়কের পোল খুলে দিচ্ছে। কারণ আমি বারবার বলি, আপনারা কেন রাজনীতির জন্য মারামারি করবেন? একজন বিধায়ককে জিতাবার জন্য কেন খুনোখুনি করবেন? বিধায়ক জিতে 1,21,000 টাকা মাস গেলে পাচ্ছে, মাস গেলে ফোন খরচের জন্য 5,000 টাকা পাচ্ছে, যেখানে 1 বছরের ইয়ারলি রিচার্জ, সারা বছরের রিচার্জ 4,042 টাকায় হয়ে যাবে। আমাদের মতো বিধায়ককে মাস গেলে 5,000 দিচ্ছে, তাহলে আপনি আমাদের জন্য কেন মারামারি খুনোখুনিতে জড়াবেন? এই কথা বলে পোল আমি যখন খুলে দিচ্ছি, তাহলে নওশাদকে আটকাও, আরও আগামী দিনে যেগুলো লুকানো বলেনি সেগুলো বলে দেবে, পাবলিক আমাদের সব কলগুলো ধরে ফেলবে। এই জন্য আমাকে আটকাবে। তবে জানিয়ে রাখি, 1,21,000 টাকার মধ্যে আমি 21 পয়সাও কিন্তু নিই না, মানুষের জন্য আমি সেগুলো খরচ করে দিই। যদি কেউ 1,21,000-এর মধ্যে 1,21,000 নিজের কাছে কোনো বিধায়ক রেখে দেয়, সেও কিন্তু কোনো অন্যায় করবে না, এইটাও ক্লিয়ার থাকা ভালো। আপনারা দেখেছেন আমি দ্বিতীয়বারের জন্য এফিডেভিট জমা করেছি, পেপার পত্রিকায় এসেছে, বিধায়কদের সম্পত্তি বাড়ে, ইনকাম বাড়ে, আমি বিধায়ক হয়ে আমার ইনকাম কমে গেছে। বুঝতে পারছেন, আমি লসে রান করছি। তাহলে বলতে পারেন, অনেকে ভাইজান বলে, অনেকে বিধায়ক বলে, যে যে ভাষায় বলেন, তাহলে আপনি কেন, আপনার স্বার্থটা কি? আপনি লসে রান করছেন কেন? হ্যাঁ, আমার স্বার্থ ওখানেই বিনয় বাদল দীনেশ, আমার স্বার্থ আশফাকুল্লাহ, আমার স্বার্থ ক্ষুদিরাম, আমার স্বার্থ বিরসা মুন্ডা, আমার স্বার্থ ফুরফুরার বীর আবু বকর, আমার স্বার্থ নেতাজি, আমার স্বার্থ গান্ধীজি, আমার স্বার্থ সেই স্বাধীনতা সংগ্রামীরা। তারা নিজের স্বার্থের কথা ভাবেনি, তারা মানুষের জন্য ভেবেছিল, ব্রিটিশ মুক্ত করতে চেয়েছিল, প্রায় 200 বছর ধরে লড়াই করে দেশের জন্য অনেকে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিল। তারা একবারের জন্য ভাবেনি আমি যদি শহীদ হই তাহলে স্বাধীন
স্বাধীনতার স্বাদ আমি পাবো না। তাদের কি মনে ছিল দেশকে স্বাধীন করতে হবে, বড় বড় ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, মানুষকে স্বস্তি নিঃশ্বাস ফেল দিতে হবে। তাই আমারও স্বার্থ হচ্ছে যে দ্বিচারিতা, যে নোংরামি, যে হিংসা, যে মারামারি, যে দুর্নীতি, যে সম্প্রীতিকে নষ্টর বাতাবরণ হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ভাঙড় সহ রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস যাতে নিতে পারে, তার অধিকার যাতে নিতে পারে, ছাত্র তার অধিকার বুঝে নেবে, যুবক তার অধিকার বুঝে নেবে, সরকারি কর্মচারী তার অধিকার বুঝে নেবে, কৃষক তার অধিকার বুঝে নেবে, ডেলিভার তার অধিকার বুঝে নেবে, রাজমিস্ত্রি তার অধিকার বুঝে নেবে, ভ্যান চালক তার অধিকার বুঝে নেবে, পার্ট টাইম যারা শিক্ষকতা করছে তারা তার অধিকার বুঝে নেবে, নার্সেরা তার অধিকার বুঝে নেবে, ডাক্তার তার অধিকার বুঝে নেবে, সর্বোপরি মায়েরা তার অধিকার বুঝে নেবে। তার লড়াই আমি নেমেছি। আমার স্বার্থ আছে, আমি ভাই বিনা স্বার্থে আসিনি, আমি বিনা স্বার্থে আসিনি। আমার স্বার্থ হচ্ছে কি, আমাদের পূর্বপুরুষ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমাদেরই পূর্বপুরুষ গান্ধীজি, নেতাজি, আমাদেরই পূর্বপুরুষ আশফাকুল্লাহ 25 থেকে 28 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার 23 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ বিরসা মুন্ডা 25 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ ক্ষুদিরাম বসু 20 কোটা পার হয়নি। আর আমি যে জেলার মানুষ, হুগলি জেলার শ্রীরামপুরে আমাদেরই পূর্বপুরুষ শহীদ গোপীনাথ সাহা 19 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তারা কিন্তু স্বার্থ তাদের কি দেখেছিল, তাদের স্বার্থ কি ছিল? তাদেরও স্বার্থ ছিল দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে। আর আজকে আমাদের আমার স্বার্থ হচ্ছে এটাই, নোংরা লোকের হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে, সমাজ পরিচালিত হবে সংবিধানের দ্বারা, দেশ পরিচালিত হবে সংবিধানের দ্বারা। এই লড়াই, এই জায়গায় আমি লসে রান করছি, এতে আমার কিছু দুঃখের বিষয় নয়। কারণ আমি যা লাভ লস হই না কেন, চিন্তা নেই। কেন বলুন তো? আমার বড় ভাইজান আছে তো, বুঝতে পেরেছে? যা চাইবো না তার আগে দিয়ে দেয়। এটাও বলে দিই আপনাদের, যা চাই তার আগে পেয়ে যায়, চাওয়ার আগে হয়তো বলে না, মেঘ না চাইতি বৃষ্টি। বুঝতে পারছেন আমার লড়াইটা কোথায়? হ্যালো হ্যালো, চলো। আচ্ছা যে বসো বাবু, যাও যাও, বসো বসো, ওখানে বসো না, যে যেখানে আছে বসো না। দেখতে পাচ্ছেন তো আমাকে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বসুন, যে যেখানে আছে বসুন। তো কি বললাম, আমার স্বার্থটা কি?
আপনারা এখানে বুকে হাত দিয়ে বলুন 2021 সালের আগে এখান থেকে বাড়ি নেওয়ার জন্য, বাড়ি পাওয়ার জন্য ব্যাপক একটা দুর্নীতি হয়েছিল কি হয়নি? আর এই 2026-এ দাঁড়িয়ে বলুন প্রচুর মানুষ বাড়ি পেয়েছেন, দুর্নীতি করার সাহস দেখাতে পেরেছে। এই লড়াইটা হচ্ছে আমার লড়াই, আইএসএফ এর লড়াইটা হচ্ছে এটাই লড়াই। পিছিয়ে যাও ভাই, মহিলারা আছে ওখান থেকে, পিছিয়ে যাও তোমরা। এই লড়াইটা আমরা করতে চাই। আপনাদের এবার ডিসাইড করতে হবে। এবারে ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জটা কি? কাকে গ্রহণ করবেন? তবে আমার বিশ্বাস 2021 সালে বিজেপি চলে আসবে। তাই বাইনারিকে ভেঙে আপনারা নিজেদেরকে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। যখন রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির শিকার হয়েছিল, তখন আপনারা প্রমাণ করে দিয়েছিলেন বিজেপি তৃণমূলের লড়াইটা মিথ্যা লড়াই, নাটকের লড়াই, নাটকটা। আসল লড়াই করতে গেলে বিধানসভায় নওশাদ সিদ্দিকীকেই পাঠাতে হবে। আর সেটা আজকে সারা রাজ্যের মানুষ গ্রহণ করেছে, সারা রাজ্যের মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং দিকে দিকে একটা কথাই বলছে, ভাঙড় 2 তৈরি হবে, ভাঙড় 2 তৈরি হবে আপনাদের জন্য। তারপরও আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় একটা গোল্ডেন চান্স এসেছে আপনাদের কাছে, আপনাদের সম্পর্কে ধারণা রাজ্যের মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। আমি তার আগে বলবো আপনারা কাকে গ্রহণ করবেন। একদিকে আছে যাকে তৃণমূল প্রার্থী করেছে, সেই দল গরিব হিন্দুদের উপরে শোষণ করছে। কিভাবে শোষণ করছে? ফেক এসটি এসসি সার্টিফিকেট বানাচ্ছে। প্রকৃত যারা এসটি এসসি তারা তার অধিকার পাচ্ছে না। 100টা সরকারি নিয়োগ হলে 100%-এর মধ্যে 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। শিডিউল কাস্ট যাকে আমরা বলি, আমাদের এলাকায় অনেক আছে। তাদের বাড়ির ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় এবং সরকারি কর্মচারীতে 100 জন নিয়োগ হলে 22 জন দলিত সমাজের মানুষ নিয়োগ হবে, যারা এসসি নিয়োগ হবে। কিন্তু পশ্চিমবাংলায় সরকার চলছে না, সরকারের নামে একটা সার্কাস চলছে। খোঁজ নিয়ে দেখুন, প্রকৃত অর্থে যারা দলিত তারা 100 জনের মধ্যে 22 জন পাচ্ছে না। খাতাই কলমে 100 জনের যে 22 জন দলিত নিয়োগ হলেও যে দলিত নয়, দলিত ভাইয়ের নামে, দলিত ভাইয়ের হককে মেরে সে উচ্চ বর্ণের মানুষ হতে পারে, এমনও দৃষ্টান্ত আছে। মুসলমান দলিত সেজে দলিত ভাইদের চাকরিগুলো খাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী এর প্রতিবাদ করছে যে প্রকৃত অর্থে যদি দলিতদের ডেভেলপ করা যায়, দলিতদেরকে পিছিয়ে বর্গ থেকে টেনে মূল স্রোতে নিয়ে আসা যায়, তাহলে সংরক্ষণের যে সুবিধা দিয়ে আছে যথাযথ প্রকৃত দলিতকেই দিতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করুন কাকে গ্রহণ করবেন। একদিকে আছে যারা দলিতের অধিকারকে চুরি করছে, আর অপরদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বামপন্থীদের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে। যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দল আছে, যে দলিতদের হয়ে এই ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ, সব থেকে বেশি মিটিং মিছিল প্রতিবাদ যেটা করেছে, সেটা হচ্ছে খামচিহ্নের দল, নওশাদ সিদ্দিকীদের দল, ওহিদুল ইসলামদের দল, আমাদের আমিরুলদের দল, আমাদের বিশ্বজিৎ মাইতিদের দল। আপনারা ডিসাইড করুন কাকে গ্রহণ করবেন। যায় তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে, সেই তৃণমূল দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে, আর এখানে খাম সিম্বলে যিনি আমি দাঁড়িয়েছি, আমরা দলিতদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছি। আপনারা কাকে গ্রহণ করবেন? আপনাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, কোনটাকে গ্রহণ করবেন। একদিকে যে দল, সেই দলের সুপ্রিমো বলছে রাত 8টার পরে মেয়েরা কাজে বার হবে না, আর আমরা বলছি এই নারী পুরুষের বৈষম্য ঘুচাতে হবে। মেয়েরা অর্ধেক আকাশ, মেয়েরা তার কাজের জন্য কর্মক্ষেত্রে কোনো ভাবেই না হেনস্থার শিকার হয়। মা তার কাজের জায়গায় যাবে, বোন তার কাজের জায়গায় যাবে, সে পাইলট উড়াতে পারে, জেট ফ্লাইটে উড়াতে পারে, বাড়িতে রান্নাও করতে পারে। কখন বার হবে, কখন ঠুকবে, সরকার ডিসাইড করে না, বরঞ্চ মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, সেটা দেখতে হবে। তাই মায়েদের বলবো কোনটা নেবেন। ও বলেছে রাত 8টার পরে।